সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের 12 নম্বর লেকচার। আমরা অনেকদিন ধরে বিগত ক্লাসগুলিতে আইইউপিএক পদ্ধতিতে সমগোত্রীয় শ্রেণীর মৌলগুলোর নামকরণ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে আমরা মোটামুটি নামকরণটা শেষ করব। আশা করি তোমরা নামকরণটা ভালোভাবে বুঝবে। আমি নামকরণ নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি। যদি এরপরও যদি কোনো কিছু তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবে, আমি চেষ্টা করব। এবার দেখো, জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত থাকলে যৌগের নামকরণ। আমরা এতদিন আলোচনা করছিলাম কি, একটা যৌগের মধ্যে শুধুমাত্র কি একই শ্রেণীর কার্যকরী মূলক উপস্থিত থাকলে ওই যৌগগুলির নামকরণ নিয়ে। আজকে আমরা আলোচনা করব কি, একটা জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত থাকলে তাদের কিভাবে নামকরণ করতে হবে। আমরা নিয়মগুলো একটু জেনে নিই। যদি কোনো জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন কার্যকরী মূলক বর্তমান থাকে, তবে সেক্ষেত্রে একটিকে প্রধান বা মুখ্য কার্যকরী মূলক হিসেবে এবং অপরটিকে গৌণ কার্যকরী মূলক হিসেবে ধরে নেওয়া হয়। যদি কোনো যৌগের অণুতে দুটি ভিন্ন কার্যকরী মূলক থাকে, তাহলে একটিকে আমরা ধরতে হবে কি প্রধান কার্যকরী মূলক এবং অপরটিকে ধরতে হবে কি গৌণ কার্যকরী মূলক। আসলে আমরা চারটা দেখে নিই। এখানে দেখো, সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলক এবং মূল নামের পূর্বে বা বামে যে নাম হবে অপ্রধান মূলের নাম, অথবা মূলের বামের পরে বসলে নামের পরে বসলে যে নাম হবে বা প্রধান মূলকের যে নাম হবে। দেখো, এবার দেখো সমগত শ্রেণীর কার্যকরী মূলকটা দেখো। কার্বক্সিলিক অ্যাসিড, এটা কার্যকরী মূলক হচ্ছে কি বন্ড COOH। আমরা এটা সবাই জানি। যখন মূল নামের পূর্বে বসে তখন এর নাম হবে কি কার্বক্সি, অথবা মূল নামের পরে বসলে এর নাম হবে কি ওইক অ্যাসিড। যদি কার্বক্সিলিক অ্যাসিডটা যোগের ক্ষেত্রে প্রথমে বসে তখন নাম হবে কি কার্বক্সি, এবং যদি পরে বসে এর নাম হবে কি ওইক অ্যাসিড। এবার দেখো এস্টারের কার্যকরী মূলকটা কি বন্ড COOR। যদি এটা মূল নামের পূর্বে বসে তখন হবে কি অ্যালকক্সি কার্বনিল। আর যদি মূল নামের পরে বসে তাহলে হবে কি অ্যালকাইল ওয়েট। হ্যাঁ, অ্যালকাইল ওয়েট। এবার দেখো অ্যাসিড হ্যালাইট, এর কার্যকরী মূলক হচ্ছে কি বন্ড COX। যদি আমরা বুঝি কি হ্যালোজেন শ্রেণীর যৌগগুলো, যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে কি হ্যালোজেন শ্রেণীর যৌগ মূলগুলো হ্যালোজেন সারে, সেজন্য এটাকে কি হওয়া হচ্ছে বন্ড COX। এক্স দ্বারা কি হ্যালোজেন মূলসমূহকে বোঝানো হচ্ছে। যদি এটা মূল নামের পূর্বে বসে তাহলে হবে কি হ্যালো ফরমাইল। মূল নামের পূর্বে বসে এটা হবে কি হ্যালো ফরমাইল। আর মূল নামের পরে বসলে এটা হবে কি ওইল হ্যালাইট। এবার দেখো অ্যামাইড দেখো, কার্যকরী মূলকটা হবে কি বন্ড CONH2। যদি এটা মূল নামের পূর্বে বসে তখন এটা হবে কি কার্বোমোইল। আর যদি এটা হচ্ছে কি যদি মূল নামের পরে বসে তাহলে হবে কি অ্যামাইড। ঠিক একইভাবে নাইট্রাইল দেখো, এর কার্যকরী মূলক হচ্ছে কি বন্ড CN। যদি মূল নামের পূর্বে বসে তাহলে হবে কি এটা নাম হবে সায়ানোমূলক, আর যদি মূল নামের পরে বসে এটার নাম হবে কি নাইট্রাইল। এবার দেখো অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে কি বন্ড CSO। যদি এটা মূল নামের পূর্বে বসে এর নামটা আমরা লিখবো কি ফরমাইল, আর মূল নামের পরে বসলে এটার নামটা হবে হচ্ছে আল বা নাল। যদি এবার দেখো সমগোত্রী শ্রেণীর মধ্যে কিটোনটা দেখো, বন্ড ডাবল বন্ড CO। এখানে ডাবল বন্ড কেন? যদি কার্বন কি হচ্ছে দুইটা বন্ড নিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, আর দুইটা বন্ড কি সে অন্য কোনো ব্ল্যাঙ্ক আছে, অন্য কোনো মূলককে সে কি করবে ওই দুইটা হাত নিয়ে সে আকর্ষণ করতে পারবে অথবা ওটার সাথে যুক্ত হতে পারবে, সেই জন্য এখানে দুইটা বন্ড খালি রাখা হয়েছে। যদি মূল নামের পূর্বে বসে এর নাম হবে কি অক্সো কিটো। যদি মূল নামের আমরা নামটা ওটা দিয়ে ওটাকে প্রধান শিকল হিসেবে শুরু করি তখন ওর নামটা দিতে হবে কি অক্সো অথবা কিটো। আর যদি এটা পরে বসে যখন এটা গৌণ হিসেবে আচরণ করবে তখন এর নাম হবে কি
ওন। ঠিক একইভাবে অ্যালকোহল দেখো, বন্ড ও এইচ। এখানে বন্ড দেখো কি, বন্ড একটা বন্ড খালি কেন, এখানে অক্সিজেনের যে স্তর ইলেকট্রন ওইটা দুইটা, সে দুইটাকে দুইটা হ্যান্ড খালি থাকবে, একটা হ্যান্ড দিয়ে সে কি করছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, আর একটা বন্ড খালি। কিন্তু মূল নাম যদি পূর্বে বসে তার নাম হবে কি হাইড্রোক্সি, আর মূল নামের পরে বসলে তার নাম হবে কি অল। এবার দেখো থাইল। আমরা এই সবগুলো সমগোত্রীয় শ্রেণীর নামকরণ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা ডিটেলস আমাদের ক্লাসগুলো ফলো করলে তোমরা নামকরণ আর কোনো সমস্যা থাকার কথা না। আমি এখন এগুলোর কি জয়েন্ট যুক্ত থাকলে কিভাবে নামকরণ হবে সেটা নিয়ে আলোচনা করে আজকে আমরা নামকরণটা শেষ করব। এর পরবর্তী ক্লাসে আমরা কি সমাণু, সমাণু প্রকারভেদ এবং আলাদা আলাদা যে অন্যান্য যে টপিকসগুলো আছে সেগুলো শুরু করব। নামকরণটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি নামকরণটা নিয়ে মোটামুটি 12টা ক্লাস করেছি, লেকচার দিয়েছি। আশা করি বিশদভাবে পড়েছি, কারণ নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ। যৌগের নামকরণ না জানলে অর্গানিক কেমিস্ট্রিতে পড়া খুব কষ্টকর হয়ে যায়, একেবারে অসম্ভব বলা চলে। সেই জন্য আমি নামকরণটা খুব বেশ জোর দিয়েছি। এবার দেখো থাইল, দেখো থাইলের কার্যকরীমূলকটা দেখো বন্ড এস এইচ। যদি এটা মূল নামের পূর্বে বসে তাহলে হবে কি মার্ক ক্যাপ্টো, আর যদি মূল নামে পরে বসে তাহলে হবে কি থাইল। আর যদি ইথারের কার্যমূলক দেখো বন্ড ও আর, বন্ড ও আর। যদি এটা মূল নামে পরে বসে অ্যালকক্সি। এইগুলো এগুলো হচ্ছে কি এখানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, কারণ এই ম্যাক্সিমাম যৌগগুলো কি মূল নামে পূর্বে বসে, আর পরে বসলো এগুলোর নাম কি হবে, সেম হবে। এবার দেখো হ্যালাইট। হ্যালাইট ঠিক একইভাবে হ্যালোজেন শ্রেণীর মৌলগুলো এই গ্রুপে থাকে বিধায় এটাকে কি হ্যালোজেন, এটাকে হ্যালো বলা হয়। আর নাইট্রো হচ্ছে কি বন্ড NO2, মূল নামে পূর্বে বসলে এটা কি হবে নাইট্রো। আর দেখো অ্যালকিন, বন্ড সি ডাবল বন্ড সি। এখানে মূল নামে পূর্বে বসলে এর নাম হবে ইন, পরে বসলে একই হবে কি ইন, দুটি নামের ক্ষেত্রে একই হবে। আশা করি তোমাদের এই চারটা তোমরা ভালো করে দেখে রাখবে এবং এটা মুখস্থ করে ফেলবে, কারণ এগুলা তোমাদের অবশ্যই নামকরণের ক্ষেত্রে লাগবে। কারণ এগুলো মুখস্থ ছাড়া, মুখস্থ তোমাদের অবশ্যই মেমোরিতে রাখতে হবে এ, নামকরণটা করার জন্য। এতক্ষণ আমরা চারটা দেখিয়েছিলাম কিভাবে আগে বসলে পরে বসলে কি নামকরণ করা হবে। আমরা এবার যথারীতি কিছু নিয়ম দেখি। নামকরণের নিয়ম দেখো, কার্যকরীমূলক অন্তর্ভুক্ত রেখে বৃহৎ বৃহত্তর অবিচ্ছিন্ন কার্বন শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। এটা তোমরা সবসময় দেখে আসছো, আমাদের প্রথম প্রথম যে কাজটা করতে হবে সেটা হবে কি, যে প্রধান কার্যকরী মূলকটা থাকে তাকে অন্তর্ভুক্ত রেখে আমাদেরকে যে 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 দিক থেকে নাম্বারিং করলে আমাদের কি হবে, সর্বোচ্চ কার্বন শিকল, সর্বোচ্চ কার্বন আমরা পাবো, সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে শুধু। হ্যাঁ, সেজন্য আমাদের কি প্রধান শিকলটা নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো দ্বিতীয় দ্বিতীয় নিয়মে কি দেওয়া আছে, মুখ্য কার্যকরী মূলকটিকে অপেক্ষাকৃত কাছাকাছি হয় এরূপ অবস্থানে থেকে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংকেত করা হয়। প্রথমে আমাকে মুখ্য শিকলটা আইডেন্টিফাই করতে হবে, এবার মুখ্য শিকলটা যে দিক থেকে নাম্বারিং করলে আমাদের প্রথমে পড়বে সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। এবার দেখো অপ্রধান বা গৌণ। এবার আমাদের মুখ্য সিলেক্ট করা শেষ, এবার হচ্ছে গৌণ। গৌণ কার্যকরীমূলক ও পার্শ্ব শিকলগুলোকে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে লেখা হয় এবং এদের অবস্থান সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনটির একাধিক সংখ্যা থাকলে তার ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি উপসর্গ দিয়ে বোঝানো হয়। যদি যদি কোনো একটা মূলক কার্যকরী মূলক কি একাধিক থাকে পার্শ্ব শিকল হিসেবে, তখন আমরা এটা কি করবো, ডাই, ট্রাই, তো ডাইমিথেন, ট্রাইমিথেন, টেট্রামিথেন এভাবে উল্লেখ করব। আর আমরা যথারীতিভাবে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে, অর্থাৎ যে দিক থেকে গণনা করলে ABCD এর আগে পড়বে, অর্থাৎ যেটা যে শ্রেণীর যোগটার নামটা আগে পড়বে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে তাকে প্রাধান্য দিতে হবে। তাহলে 4 নম্বর নিয়মটা দেখো, প্রধান বা মুখ্য কার্যকরী মূলক অনুযায়ী যে সমগোত্র শ্রেণীর যৌগ হয় সেই হিসেবে তাকে উল্লেখ করা হয়। আমাকে প্রায়োরিটি দিতে হবে কি মুখ্য কার্যকরী মূলকটা, হ্যাঁ, যে সমগোত্র শ্রেণীর যৌগ হয় সেই হিসেবে তাকে উল্লেখ করা হয়। তাহলে আমরা নামকরণটা দেখলাম কি, প্রথমে কার্যকরী মূলকটা অন্তর্ভুক্ত রেখে প্রথমে বৃহত্তর শিকল নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে কি বৃহত্তর শিকলটা নির্বাচন করার পরে কোনটা মুখ্য কার্যকরী মূলক তাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর গৌণ কার্যকরী মূলক আইডেন্টিফাই করতে হবে, এবং যদি গৌণ কার্যকরী মূলক হিসাবে পার্শ্ব শাখা হিসাবে
তিনটা কিংবা দুইটা, তিনটা, চারটা থাকে, তখন তখন তার ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে কি হবে, ডাই ট্রাই এভাবে উল্লেখ করতে হবে। এবং মুখ্য কার্যকরীমূলক অনুযায়ী যে সম্পর্কিত শ্রেণী যোগ হয় সেই হিসেবে তাকে উল্লেখ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। আমরা এতক্ষণ কিভাবে নামকরণের নিয়ম এবং চার্টটা দেখলাম, কিভাবে আগে পরে বসলো মুখ্য গৌণ কার্যকরীমূলকের নামকরণটা করা হবে। আমরা এখন উদাহরণের দিকে যাব। উদাহরণের দিকে যাব আমরা, তখন আবার নিয়মগুলো ফলো করে নাম্বারিংটা করব। এখানে একটা যৌগ দেখো, CH3 বন্ড CS CH3 বন্ড CS OS বন্ড COOS। তাহলে এই যৌগটা দেখো, এখানে মুখ্য প্রথমে আমাকে নামকরণ নিয়মটা দেখো। প্রথমে নাম্বারিং করতে হবে কি, প্রথম কার্বন শিকলটা, চেইনটা, প্রধান শিকলটা নির্বাচন করতে হবে। তাহলে প্রধান চেইনটা আমরা দেখতেছি যে এটা, এখানে চারটা কার্বন আছে, এটাই কোনো অসুবিধা হচ্ছে না, প্রধান শিকল। এবার আমাকে প্রধান শিকলের সাথে যেটা যুক্ত আছে সেটাকে কি করতে হবে, এটা হচ্ছে মুখ্য। এখানে দেখো CSOS, এখানে দুটো কার্যকরীমূলক, একটা হচ্ছে OS কার্যকরীমূলক আর একটা হচ্ছে COOS কার্বক্সিলিক মূলক। তাহলে এখানে কার্বক্সিলিক মূলকটা হচ্ছে কি প্রধান, এটা হচ্ছে মুখ্য, মুখ্য কার্যকরীমূলক, আর ওএসটা হচ্ছে কি গৌণ কার্যকরীমূলক। তাহলে আমি নাম্বারিংটা করবো কোন দিক থেকে, ডান পাশ হতে। তাহলে ডান পাশে নাম্বারিং করলে এখানে কার্বন আছে কয়টা, চারটা। আর 2 নম্বর পজিশনে পড়ছে কি OS। তাহলে 2 হাইড্রোক্সি 3 মিথাইল, 2 হাইড্রোক্সি 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এখানে দেখো COOS মূলকটা হচ্ছে প্রধান কার্যকরীমূলক, OS মূলকটা হচ্ছে গৌণ কার্যকরীমূলক। এটি প্রতিস্থাপক গ্রুপ হিসেবে বিবেচিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আমরা আরো কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। এটা দেখো CH3 বন্ড CSOS COOS। তাহলে এখানে আমাদের প্রধান শিকল নির্বাচন করতে কোনো সমস্যা হচ্ছে না, আশা করি কি এটা। এখানে মুখ্য কার্যকরীমূলক হচ্ছে কি কার্বক্সিলিক মূলকটা COOS। তাহলে আমরা নাম্বারিং করবো কোন দিক থেকে, ডান পাশ হতে। তাহলে নাম্বারিং করলাম 1 2 3। 2 নম্বরে একটা প্রতিস্থাপক শাখামূলক যুক্ত হয়েছে, এটা হচ্ছে কি হাইড্রোক্সি মূলক। এর নামকরণটা কিভাবে হবে, 2 হাইড্রোক্সি, এখানে হচ্ছে কি তিনটা কার্বন, প্রোপানোয়িক অ্যাসিড। এবার পরবর্তী উদাহরণটা দেখি। এখানে যুক্ত হয়েছে কি অ্যামিনো মূলক আর হচ্ছে কি কার্বক্সিলিক মূলক। তাহলে এখানে প্রধান মুখ্য মূলক হচ্ছে কি, যেটা প্রধান শিকলের সাথে জড়িত আছে, সেটা হচ্ছে কি COOS। তাহলে নামকরণটা কিভাবে হবে, 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, যেহেতু 3 কার্বন। এতক্ষণ আমরা দেখলাম অ্যালকেনের উদাহরণগুলো। এবার আমরা দেখতেছি কি অ্যালকিন। অ্যালকিনের উদাহরণটা দেখো, এখানে আছে কি CH2 ডাবল বন্ড CS বন্ড CH2 বন্ড CH2 OS। তাহলে এখানে আমাকে দ্বিতীয় নাম্বার রুলসটাতে কি বলা হয়েছিল, প্রধান শিকলকে অন্তর্ভুক্ত রেখে নামকরণটা করতে হবে। যেহেতু এই উদাহরণটা দেখো, এখানে আছে কি বাম পাশে গেলে আমরা পাচ্ছি একটা ডাবল বন্ড আগে, কিন্তু ডান পাশ থেকে কি ওএসটা। আমাকে বলা হয়েছে কি কার্যকরীমূলকটা অন্তর্ভুক্ত রেখে ওই দিক থেকে নাম্বারিংটা আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমার বাম পাশে কোনো কার্যকরীমূলক নেই, ডান পাশে কি রয়েছে, একটা কার্যকরীমূলক ওএস রয়েছে। তাহলে আমাকে প্রায়োরিটি দিতে হবে কি ওএস মূলকটা, হাইড্রোক্সি মূলকটা যে দিক থেকে অন্তর্ভুক্ত হয়েছে সেদিক থেকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমি নাম্বারিংটা করবো কোন দিক থেকে, ডান পাশ হতে। 1 2 3 4। তাহলে এখানে এটা 4 কার্বন, তাহলে এটা কি 4 কার্বন, এটা হচ্ছে কি বিউট শ্রেণীর যৌগ। তাহলে বিউট 3 ইন, 3 নম্বরে একটা ডাবল বন্ধ আছে, 3 ইন 1 অল। হ্যাঁ, 3 ইন 1 অল। হ্যাঁ, এখানে হচ্ছে কি এই জিনিসটা দেখো। এবার আমরা চার্টে যাই। চার্টে গিয়ে আমরা দেখবো কি ওএস। ওএস নামটা যদি আমরা প্রথম উচ্চারণ করি তখন দিতে হবে কি হাইড্রোক্সি, কিন্তু যদি লাস্টে দিই তখন দিতে হবে কি অল। তাহলে এখানে দেখো ওএস নামটা আমরা লাস্টে লিখছি কি অল, এখানে কিন্তু কি লেখা হয় নাই, হাইড্রোক্সি লেখা হয় না, যেহেতু এটা মূল নামের পরে বসছে। মূল নামের পরে বসাতে সেটাকে আমরা লিখছি কি অল। যদি আমরা আগে বসতো তাহলে লিখতাম কি হাইড্রোক্সি। এবার দেখো আমরা আরেকটা যৌগ দেখো, সিএস ডাবল বন্ড সি বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 OH। স্বাভাবিকভাবে যেহেতু ডান পাশে OH আছে, সেহেতু আমাদের নাম্বারিংটা করতে হবে কি ওই দিক থেকে। তাহলে এখানে এটা হচ্ছে কি 5 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এটা কি প্যান্ট 3 ইন, প্যান্ট 3। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো
এখানে হবে কি 1 2 3 4, এটা হবে প্যান্ট 4 ইন, প্যান্ট 4 ইন 1 কি অল, প্যান্ট 4 ইন 1 অল হবে এটা। এই জিনিসটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে, প্যান্ট 3 ইন 1 অল হবে এটা। হুম, তোমরা কারেকশন করে নেবে এটা। আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। সিএস ট্রিপল বন্ড সি বন্ড সিএস টু বন্ড সিএসও। তাহলে আমি এখন নাম্বারিং করবো কোন দিক থেকে, ডান পাশ হতে। তাহলে এখানে 4 কার্বন বিশিষ্ট যৌগ বিউট, এটা হবে বিউট 3 আইন, বিউট 3 আইন 1 এল, বিউট 3 আইন 1 এল, বিউট 3 আইন 1 এল। এটা হবে কি, যেহেতু এটা অ্যালডিহাইড মূলক, এটা হবে কি এল। এবার দেখো সিএস থ্রি বন্ড সিএস ডাবল বন্ড সিএস বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সিএস থ্রি। তাহলে এই যোগটা দেখো, এখান থেকে একটা রয়েছে কি কীটমূলক। তাহলে আমাকে নাম্বারিংটা করতে হবে কোন পাশ হতে, ডান পাশ হতে। তাহলে আমরা নাম্বারিংটা করলাম, এখানে 5টা কার্বন, তাহলে প্যান্ট প্যান্ট 3 ইন, প্যান্ট 3 ইন 2 ওন, প্যান্ট 3 ইন, যেহেতু 5 কার্বন, প্যান্ট 3 ইন 2 ওন, প্যান্ট 3 ইন 2 ওন। এবার আমরা দেখো পরবর্তী যৌগটা সিএস থ্রি বন্ড সিএস ডাবল বন্ড সিএস বন্ড সিএস টু বন্ড সি ডবল ও এস। তাইলে স্বাভাবিকভাবে নাম্বারিংটা করবো আমরা কোন পাশ হতে, ডান পাশ হতে। তাহলে এটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। তাইলে প্যান্ট 3 ইন ইন ওইক অ্যাসিড, প্যান্ট 3 ইন ওইক অ্যাসিড, প্যান্ট 3 ইন ওইক অ্যাসিড। এবার 8 নম্বর উদাহরণে দেখো সিএস থ্রি বন্ড সি ডাবল বন্ড ও বন্ড সিএস টু বন্ড সিও এনএস টু। স্বাভাবিকভাবে যেহেতু এখানে কার্যমূলকটা ডান পাশে আছে, ওইটাকে অন্তর্ভুক্ত রেখেই আমরা নাম্বারিংটা করব। তাহলে এখানে হচ্ছে কি 3 অক্সো, 3 অক্সো, যেহেতু এটা কি নামের আগে বসে 3 অক্সো বিউটানামাইট। এই হচ্ছে কি সিওএনএস2 টা হচ্ছে কি অ্যামাইডের কার্যকরী মূলক, সেই জন্য নাম্বারিংটা করতে হবে কি 3 অক্সো বিউটানামাইট। এবার দেখো পরবর্তী আরেকটা যৌগ দেখো সি ডবল এস বন্ড সিএস সিএসও সিএস থ্রি 2 মিথাইল। তাহলে এটা এখানে কার্যকরী মূলক কয়টা, দুইটা, একটা হচ্ছে কার্বক্সিলিক আর একটা হচ্ছে অ্যালডিহাইডের। তাহলে এখানে হচ্ছে 2 মিথাইল 3 ফরমাইল প্রোপানোয়িক অ্যাসিড, 2 মিথাইল, এখানে 2 মিথাইল, এখানে 3 ফরমাইল প্রোপানোয়িক অ্যাসিড। এবার 10 নম্বর উদাহরণটা দেখো সি ডবল এস বন্ড সিএস টু বন্ড সিএস সিএসও সিএস টু সিএস টি। নাম্বারটা আমরা করলাম ডান পাশ হতে 3 ফরমাইল, 3 ফরমাইল প্যান্টানোয়িক অ্যাসিড, 3 ফরমাইল প্যান্টানোয়িক অ্যাসিড। ছোট্ট শিক্ষার্থীরা, এবার দেখো আরেকটা উদাহরণ দেখো সিএস থ্রি বন্ড সি সিএস থ্রি ডাবল বন্ড সিএস সি ডবল এস। তাহলে স্বাভাবিকভাবে নাম্বারিংটা করবো ডান পাশ হতে সি ডবল এস বন্ড, তাহলে 1 2 3 4, এটা 4 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে 3 নম্বরের পজিশনে একটা মিথাইল মূলক 3 মিথাইল বিউট 2 ইন, 2 নম্বরে ডাবল বন্ড বিউট 2 ইন অ্যালকিনসিনিট, আর এটা হচ্ছে কি ওইক অ্যাসিড। হ্যাঁ, ওইক অ্যাসিড গেল। এবার এবার দেখো এটা পরবর্তী যৌগটা দেখো, তাহলে নাম্বারিং করবো ডান পাশ হতে। 3 নম্বরে আছে কি একটা কীটনমূলক 3 অক্সো প্যান্টানেল, যেহেতু এটা কি মিথানল শ্রেণীর যৌগ প্যান্টানেল। এবার দেখো এই যৌগটা দেখো এখানে দুইটা মূলক আছে, কীটমূলক আর অক্সিলি মূলক। হ্যাঁ, অক্সো অক্সো ইথানোয়িক অ্যাসিড, অক্সো ইথানোয়িক অ্যাসিড, 2 অক্সো ইথানোয়িক অ্যাসিড, এটা হবে 2 অক্সো ইথানোয়িক অ্যাসিড। কারেকশন করবে এখানে 2 অক্সো ইথানোয়িক অ্যাসিড। এবার পরবর্তী যৌগটা দেখো সিএস থ্রি বন্ড সি সিএস থ্রি ডাবল বন্ড সিএস বন্ড সি ডবল ও এস। তাহলে এখানে দেখো 3 মিথাইল 3 মিথাইল বিউট 2 ইনোয়িক অ্যাসিড, এখানে এ বি 3 মিথাইল বিউট, এখানে বিউট 2 ইনোয়িক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড শ্রেণীর যৌগ। এবার দেখো পরবর্তী যৌগটা দেখো, যেহেতু এখানে দেখো নাম্বারিংটা করতে হবে কি ডান পাশ হতে, যেহেতু কার্যকরীমূলক হচ্ছে ওএসটা কোথায় যুক্ত আছে, ডান পাশে। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কি 3 মিথাইল 3 মিথাইল প্যান্ট 4 ইন 1 অল,
3 মিথাইল প্যান্ট 4 ইন 1 অল। এবার দেখো CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CN, এটা হচ্ছে কি নাইট্রেট সাইনমূলক যুক্ত আছে। বিউট 3 ইন, বিউট 3 ইন নাইট্রাইল। হ্যাঁ, এবার দেখো আরেকটা যৌগ এনসি বন্ড CH2 বন্ড CH2 CH2 COOH। তাহলে এখানে দেখো বাম পাশে একটা কার্যকরীমূলক যুক্ত আছে, ডান পাশে একটা কার্যকরীমূলক যুক্ত আছে। তাহলে এখানে প্রধানটা ধরতে হবে কোনটা, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডটা পাওয়ারফুল সেটা ওইটাকে ধরতে হবে মুখ্য কার্যকরীমূলক। তাহলে 4 সায়ানো বিউটানোইক অ্যাসিড, 4 সায়ানো বিউটানোইক অ্যাসিড। এবার দেখো 18 নম্বর উদাহরণটা দেখো CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 CHO। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কয় কার্বন মিশ্র যৌগ, 4 কার্বন মিশ্র যৌগ। তাহলে এখানে আছে কি এখানে ডাবল বন্ড আছে একটা লাস্টে, তাহলে এটা নাম্বারিং করতে হবে ডান পাশের সাথে। বিউট 3 ইথানল। হ্যাঁ, বিউট 3 ইনাল হবে, এটা বিউট 3 ইনাল। এবার দেখো 19 নম্বর যৌগটা CH3 বন্ড C ডাবল বন্ড ও CH2 OH। তাহলে স্বাভাবিকভাবে এখন যেহেতু এখানে দুটো কার্যকরীমূলক আছে, দেখো কীটমূলক আছে, একটা হচ্ছে কি হাইড্রোক্সিল মূলক আছে। তাহলে যেহেতু এটা বাম পাশের সাথে কীটমূলকটা হচ্ছে মুখ্য কার্যকরীমূলক পদার্থ, সেগুলোর সাথে কার্বন যুক্ত আছে, সেহেতু এটাকে প্রধান ধরতে হবে। হ্যাঁ, তাহলে 4 হাইড্রোক্সি। হ্যাঁ, যদি এটা লাস্টে হয়তো অক্সো হয়তো 4 হাইড্রোক্সি বিউট 2 ওন, 4 হাইড্রোক্সি বিউট 2 ওন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেখানে ডাবল কার্যকরীমূলক যুক্ত থাকলে কিংবা ট্রিপল কার্যকরীমূলক যুক্ত থাকলে, একাধিক থাকলে কিভাবে আমরা নামকরণ করব এটা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। আর আরো ভালো বোঝার জন্য তোমরা বিভিন্ন রাইটারের বই আছে, বইগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা এখন আলোচনা করব কি জৈব ধাতব যৌগের নামকরণ। এটা হচ্ছে দেখো যেসব যৌগে কার্বন পরমাণুর সাথে অন্য কোনো ধাতব পরমাণু সরাসরি রাসায়নিকভাবে যুক্ত থাকে তাদেরকে জৈব ধাতব যৌগ বলে। যেসব যৌগ কার্বন পরমাণুর সাথে অন্য কোনো ধাতব পরমাণু সরাসরি রাসায়নিকভাবে যুক্ত থাকে তাদেরকে জৈব ধাতব যৌগ বলে। এবার দেখো CH3 CH2 লিথিয়াম আছে, এটা হচ্ছে কি ধাতব যৌগ। লিথিয়াম একটা কি ধাতব যৌগ, তাইলে ইনঅর্গানিক কম্পাউন্ড এটা। তাহলে হচ্ছে কি যেহেতু এখানে কার্বন শিকল হচ্ছে কয়টা, 3টা, তাহলে প্রোফাইল লিথিয়াম, এটার নাম হবে কি প্রোফাইল লিথিয়াম। এবার দেখো CH3 CH2 ক্যাডমিয়াম, এখানে ক্যাডমিয়াম ধাতু যাতে যুক্ত আছে এখানে একটা অর্গানিক কম্পাউন্ডের সাথে, দেখো CH3 CH2 বন্ড ক্যাডমিয়াম, তাহলে ডাই ইথাইল ক্যাডমিয়াম। তাহলে একইভাবে ফিনাইল মূলকের সাথে আছে জিঙ্ক যুক্ত আছে, ডাইফিনাইল জিঙ্ক, ডাইফিনাইল জিঙ্ক। আর এখানে দেখো CH3 CH2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এর পরবর্তী যৌগটা দেখো C6H5 ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবার দেখো জৈব ধাতব যৌগ নয় এরূপ যৌগের নামকরণ। আমি তোমাদের নামকরণের যত যত টাইপসের আছে সবগুলো মোটামুটি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এটা আমার লেকচারগুলি ফলো করলে মোটামুটি নামকরণ তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটু বুঝে বুঝে পড়লে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আমি মোটামুটি 2-3 রাইটারের বই থেকে যত টাইপসের ডিফারেন্ট টাইপসের উদাহরণ পেয়েছি সবগুলো এখানে কালেক্ট করে আশা করি ওইখান থেকে পড়ানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা একটু লেকচারগুলি ফলো করলেই নামকরণটা বুঝতে পারবে। এবার দেখো CH3 বন্ড ও বন্ড সোডিয়াম, তাহলে এটা হচ্ছে কি সোডিয়াম মিথক্সাইড, এটা হচ্ছে কি সোডিয়ামটা ধরলে এটা হচ্ছে কি মিথক্সাইড। এই নামকরণগুলো আমি আগেও পড়িয়েছিলাম। সোডিয়াম মিথক্সাইড, এখানে জাস্ট শুধু একটি কি সোডিয়াম যুক্ত হয়েছে এখানে। এবার দেখো CH3 CH2 ও ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এটা দেখো ম্যাগনেসিয়াম ইথক্সাইড হবে, এটা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডাই ইথক্সাইড হবে, এটা ম্যাগনেসিয়াম একটু কারেকশন করে নেবে এখানে, ম্যাগনেসিয়াম ডাই ইথক্সাইড হবে। এবার দেখো
এখানে হচ্ছে কি সিএস3 বন্ড সিও সোডিয়াম। এখানে দেখো সোডিয়াম ইথানয়েট, এই হবে কি যেহেতু এখানে 2 কার্বন বিশিষ্ট, যুক্ত হবে কি এখানে সোডিয়াম ইথানয়েট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব কি অ্যারোমেটিক যৌগের নামকরণ। অ্যারোমেটিক যৌগগুলি দেখো, অ্যারোমেটিক যৌগের নামকরণ দেখো। এখানে এক প্রতিস্থাপক, প্রতিস্থাপক বেঞ্জিন জাতক, এক প্রতিস্থাপক বেঞ্জিন দেখো, মানে হচ্ছে কি এখানে হচ্ছে কি বেঞ্জিনে আমরা জানি কি বেঞ্জিনে আমরা যদি গঠনটা দেখি, চারিপাশে আছে কার্বন, কার্বনের সাথে যুক্ত আছে কি হাইড্রোজেন, সব দিকে যুক্ত আছে কি হাইড্রোজেন। হ্যাঁ, সবগুলো আছে হাইড্রোজেন, ভিতরে আছে কি একটা ডাবল বন্ড একান্তরভাবে যুক্ত আছে। যদি ওইখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে ওইখানে একটা অন্য কোনো মূলক যুক্ত হয়, একটা যুক্ত হলে এক প্রতিস্থাপক, দুইটা যুক্ত হলে দুই প্রতিস্থাপক। তাহলে এখানে হচ্ছে কি ওইখানে দেখো বেঞ্জিনের সাথে একটা হাইড্রোজেন অপসারণ করে ওইখানে যুক্ত হয়েছে কি ওই হাইড্রোক্সিল মূলকটা, তাহলে ওটা হবে কি এক প্রতিস্থাপক ফেনল। এবার এখানে দেখো বেঞ্জিনের সাথে একটা প্রতিস্থাপক যুক্ত হয়েছে কি সিএস ডাবল বন্ড সিএস টু, এটা হবে কি স্টেরিন। এবার দেখো এখানে একটা এক প্রতিস্থাপক এখানে যুক্ত হয়েছে কি SO3H বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এবার পরে দেখো COOH বেনজোইক অ্যাসিড, এখানে হচ্ছে যুক্ত হয়েছে কি বেনজোইক অ্যাসিড। এবার দ্বিপ্রতিস্থাপক বেঞ্জিন জাতক দেখো, এখানে দুইটা মিথাইল মূলক যুক্ত হয়েছে, এখানে 1,2 ডাইমিথাইল বেনজিন, 1,2 ডাইমিথাইল বেনজিন, 1,2। এখানে দ্বিপ্রতিস্থাপক কেন, এখানে দুইটা মূলক যুক্ত হয়েছে, এখানে দুইটা প্রতিস্থাপক মূলক যুক্ত হয়েছে, যেহেতু আমরা জানি কি বেঞ্জিনের কাঠামো থেকে দুইটা হাইড্রোজেন ওইখানে অপসারণ করে ওইখান থেকে ওইখানে ঢুকে গেছে, বেঞ্জিনের দুইটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন বের করে দিয়ে ওইখানে দুইটা অন্যের মূলক যদি যুক্ত হয়ে যায় তখন হবে কি দ্বিপ্রতিস্থাপক। যেমন এখানে CH3 দুইটা যুক্ত হয়েছে, তাইলে 1,2 ডাইমিথাইল বেনজিন। এবার দেখো এখানে 1,3 ডাইনাইট্রো ডাইনাইট্রো বেনজিন। এবার দেখো এখানে পরবর্তীটাতে দেখো এখানে দুটি ভিন্ন মূলক যুক্ত হয়ে গেছে, একটা হচ্ছে কার্বক্সিল মূলক, একটা হচ্ছে কি হাইড্রোক্সিল মূলক। তাইলে 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রোক্সিটা যখন আমরা করে ফেললাম, তাহলে ওইখানে ওটাকে ধরে কার্বক্সিলের মূলকটা ধরে এটা আমরা কি করে ফেলবো, এটা হচ্ছে বলে কি বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। প্রতিস্থাপক বা এর চেয়ে বেশি প্রতিস্থাপিত বেঞ্জিন মূলক। তাহলে দেখো এখানে COOH এর নামকরণটা করে আমি যদি আমরা নাম্বার করি 2 হাইড্রোক্সি, 2 হাইড্রোক্সি 4 নাইট্রো, 2 হাইড্রোক্সি 4 নাইট্রো বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রোক্সি 4 নাইট্রো বেনজোইক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এখানে এখানে প্রতিস্থাপনমূলক হচ্ছে দেখো তিনটা। হ্যাঁ, যদি আমরা এখানে নাম্বারিংটা করি ডান পাশ হতে, তাহলে 5 এমিনো, 3 ক্লোরো বেনজাল ডিহাইড, 5 এমিনো। 5টা কেন আগে বসছে, যেহেতু এটা হচ্ছে কি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এমিনো, এমিনোটা যদি আমি উচ্চারণ করি উচ্চারণ চলে আসে, তাহলে এটা আগে বসবে, সিটা পরে বসবে। সেহেতু এখানে 3 নম্বরে ক্লোরিন থাকা সত্ত্বেও 5 নম্বরে এমিনটা আগে উচ্চারিত হয়, সেই জন্য এটাকে আগে লেখা হয়েছে। যেহেতু ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে রুলসগুলো আমরা জানি, 5 এমিনো 3 ক্লোরো বেনজাল ডিহাইড। এবার দেখো 3 5 3 5 ডাইমিথাইল, 3 5 ডাইমিথাইল বেনজোইক অ্যাসিড, 3 5 ডাইমিথাইল বেনজোইক অ্যাসিড, এটা দেখো। এবার দেখো পরবর্তী আরেকটা যৌগ দেখো 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন, এটা জানি আমরা এটাকে TNT বলে থাকি, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুন। এই উদাহরণটা এমনি আমাদের MCQ-তেও আসে, আশা করি তোমরা মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই 12 নম্বর লেকচারের মধ্যে দিয়ে নামকরণটা শেষ করব।
আশা করি আমি বিশদভাবে আলোচনা করেছি নামকরণটা। আশা করি তোমরা যদি একটু লেকচারগুলি ফলো করো এবং অন্যান্য রাইটারের বইগুলি দেখো, আশা করি লেকচারটা ফলো করলেই নামকরণটা তোমাদের প্রবলেম থাকার কথা না। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে, হ্যাঁ। আজকে আমি নামকরণ আলোচনাটা শেষ করছি এখানে। আমরা পরবর্তী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ টপিকস হবে দুইটা ক্লাস নিব। দুইটা ক্লাস হচ্ছে আমরা সমাণু, সমাণু লেখার নিয়ম এবং সমাণু প্রকারভেদ, বিভিন্ন এনানসিওমার, ডায়াস্টোরিমার, মেসোযৌগ এগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব। এরপর আমরা আস্তে আস্তে অন্যান্য ক্লাসে অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক যৌগ, এই বিভিন্ন নিয়ে আলোচনা, রিয়েকশনগুলো, হ্যাঁ, বিভিন্ন বিক্রিয়াগুলো আলোচনা করব। আজকে আমরা নামকরণটা আজকে আপাতত এখানেই শেষ করছি। আশা করি তোমরা যদি ক্লাসগুলি ফলো করো তোমাদের অবশ্যই নামকরণটা একেবারে ইজি হয়ে যাবে। আর তোমরা বাসায় একটু পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। ধন্যবাদ সবাইকে।